মা, ও মা, তুমি আমার জন্য বল নিয়ে এসেছো? ইয়ে, কি মজা কি মজা! আমি আমার নতুন বল দিয়ে কনকের সাথে খেলবো। না দাদা, মা আমার জন্য বল নিয়ে এসেছে, তাই না মা? এই বলটা আমি তোদের দুজনের জন্য এনেছি। এই বলটা দিয়ে তোরা দুই ভাই বোন মিলে একসাথে খেলা করবি। না না না, আমি এই বলটা টুকিকে দিব না। টুকি তো একটা মেয়ে, বল খেলতে পারবে নাকি? এই বলটা আমি নিব। তোরা আমার পেটে সন্তান হয়ে আমার কষ্টটা বুঝতে পারলি না। আমি দিন রাত এক করে পরিশ্রম করি, আর সে টাকায় কোনো রকম সংসারটা চালাই। আর আমি অনেক কষ্ট করে এই বলটা কিনে নিয়ে আসলাম যে তোরা দুই ভাই বোন মিলে একসাথে খেলবি। কিন্তু তোরা তো ঝগড়া করছিস। এখন আমি দুজনকে দুটো বল কিভাবে কিনে দিব বল তো? মা, তুমি খেতে না মা, আমার বল চাই না। রাকি দাদা, তুই অনেক খারাপ, তুই মাকে কষ্ট দিয়ে ফেলেছিস। মা, মা, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি মা, তুমি কেঁদো না মা। আমরা দুই ভাই বোন মিলে এই বলটা দিয়ে খেলবো। আমরা আর কখনো ঝগড়া করবো না মা। এই তো আমার ভালো সন্তানের মতো কথা। আয় দেখি, আমরা আমাদের নতুন বল নিয়ে মাঠে খেলতে যাই। এই যা, বলটা যে ঝোপঝাড়ের মধ্যে চলে গেল। এখন মা তো আমাকে অনেক বকবে। এখন আমি কি করে বলটা নিয়ে আসবো বলতো ঠিকই? যাই, এই ঝোপঝাড়ের ভিতরে যদি কোনো সাপ থাকে তাহলে তো আমাকে কামড় দিবে। রাকি দাদা, তুমি ভয় পাচ্ছ কেন? ভীতু ভীতু, রাকি দাদা একটা ভীতু। চুপ কর চুকি, আমি মোটেও ভয় পাচ্ছি না। দাঁড়া, এক্ষুনি আমি এই ঝোপের ভিতর থেকে বলটা নিয়ে আসছি। এরপর রকি ভয়ে ভয়ে ঝোপের ভিতরে ঢুকে পড়ে। আর ঝোপের ভিতরে ঢুকে সে তার বলটা দেখতে পায়। আর যেই মাত্র বলটা হাতে নিতে যায়, অমনি বলের পাশে থাকা একটা সাপ রকির পায়ে কামড় দিয়ে দেয়। আর তখনই রকি চিৎকার করে ওঠে। আহ! এরপর রকি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। দাদা, এই দাদা, কি হয়েছে তোর? এই দাদা, কথা বলছিস না কেন? ওঠ দাদা, কি ব্যাপার? আমার দাদির কি হলো? আর ওর পা থেকে এত রক্ত বা পড়ছে কেন? এক্ষুনি গিয়ে মাকে বলতে হবে। এরপর টুকি টুনির কাছে যায় আর টুনিকে গিয়ে সব কথা খুলে বলে। টুকির কথা শুনে টুনি তাড়াতাড়ি করে রকির কাছে যায়। কি হয়েছে আমার রকির? আমার রকি এখনো চোখ খুলছে না কেন? ডাক্তার সাহেব, আপনি আমার রকিকে সুস্থ করে তুলুন। সুস্থ করে তুলুন ডাক্তার সাহেব। শোন টুনি, তোর ছেলেকে অনেক বড় বিষধর সাপে কেটেছে। আর 2 দিনের মধ্যে তোর ছেলেকে একটা ইনজেকশন দিতে হবে। আর সেই ইনজেকশনের দাম 50,000 টাকা। তুই এক্ষুনি 50,000 টাকা নিয়ে আয়, না হলে আমরা তোর ছেলেকে বাঁচাতে পারবো না। এতগুলো টাকা? কিন্তু আমার কাছে তো এতগুলো টাকা নেই। এখন আমি আমার রকিকে কিভাবে সুস্থ করে তুলবো? মা, মা, আমার দাদিকে বাঁচাও মা, আমার দাদিকে বাঁচাও। এরপর টুনি ও টুকি রকিকে হাসপাতালে রেখে ইগলের বাড়িতে চলে যায়। শোন টুনি, আমি যদি তোকে এতগুলো টাকা ধার দেই, পরে তুই আমাকে কিভাবে এই টাকাগুলো পরিশোধ করবি বলতো? তাই আমি তোকে কোনো টাকা দিতে পারবো না। হে সৃষ্টিকর্তা, এখন আমি কি করব? আমি কি আমার ছেলেকে বাঁচাতে পারবো না? সবার কাছেই তো গেলাম, কিন্তু কেউ আমাকে 2 পয়সাও ধার দিল না। কিন্তু যেভাবেই হোক আমার ছেলেকে আমাকে বাঁচাতেই হবে। এ কথা বলে টুনি আবার ইগলের বাড়িতে যায়। এ কি টুনি, তুই আবার এসেছিস? তোকে না কত করে বললাম আমি তোকে একটা টাকাও ধার দিতে পারবো না। আমাকে তুমি তাড়িয়ে দিও না ইগল দাদা, তাড়িয়ে দিও না। তুমি ছাড়া যে আমার ছেলেকে বাঁচাতে পারবো না। আমি আমার ঘর আর জমি তোমার কাছে বিক্রি করতে এসেছি ইগল দাদা। তুমি আমার ঘর আর জমিটা দয়া করে কিনে নাও ইগল দাদা, আর আমাকে 50,000 টাকা দাও।
ঠিক আছে, এত করে যখন বলছিস তাহলে আজকে থেকে ওই বাড়ি আর জমি আমার। আর দাঁড়া, আমি এক্ষুনি তোকে 50,000 টাকা দিচ্ছি। এ কি বুড়িমা, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? আর এখানে বসে ভিক্ষাই বা কেন করছো? তোমার কি কোনো সন্তান নেই? তোকে আর কি বলবো রে মা, আমার একটা মাত্র ছেলে ছিল। সে দিন রাত কাজ করে সংসার চালাতো, কিন্তু আমার সেই ছেলেটা কয়েক মাস থেকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে পড়ে আছে। ডাক্তার বলেছে আজকের মধ্যে 50,000 টাকা দিতে না পারলে আমার ছেলেকে আর বাঁচানো যাবে না। আহারে, এই বুড়িমা তার ছেলেকে বাঁচাতে না পারলে বড্ড একা হয়ে যাবে। তখন বুড়িমাকে এভাবে পথে পথে ভিক্ষা করে খেতে হবে। কেঁদো না বুড়িমা, এই নাও, এখানে 50,000 টাকা আছে। এই টাকাটা দিয়ে তুমি তোমার ছেলেকে গিয়ে বাঁচাও। কে তুই মা? তুই তো সাক্ষাৎ মা লক্ষ্মী। সারাদিন এই পথে বসে সবার কাছে 10 টাকা ভিক্ষা চাইলাম, কিন্তু কেউ আমাকে 5 টাকাও দিল না। আর তুই আমাকে 50,000 টাকা ভিক্ষা দিলি রে মা। সৃষ্টিকর্তা তোর মঙ্গল করুক রে মা, মঙ্গল করুক। কিন্তু তুমি কি করলে মা? আমাদের এত কষ্টের টাকাটা তুমি অন্যকে দিয়ে দিলে। এখন আমরা আমার দাদাকে কিভাবে বাঁচাবো বলো তো? আমি কিছু জানি না রে মা, কিছু জানি না। আমার কেন জানি ওই বুড়িমাকে ভিক্ষা করতে দেখে অনেক কষ্ট হচ্ছিল। আর বুড়িমার যে ওই ছেলেটা ছাড়া আর কেউ নেই। কিন্তু আমি এখন কি করব? রকিকে বাঁচানোর জন্য এতগুলো টাকা আমি কোথায় পাবো? টুনির কান্না শুনে সেখানে এক পরী চলে আসে। কেঁদো না টুনি, তোমার মতো সৎ আর দয়ালু পাখি এই বনে আর দুটো নেই। তাই তোমার মুখে হাসি ছাড়া কান্না মানায় না। এ কি, কে তুমি? আর আমার এত প্রশংসা করছো কেন? আমি তো কখনো তোমাকে সাহায্য করিনি। তুমি আমাকে সাহায্য করেছো টুনি। কিছুক্ষণ আগে তুমি যে বুড়িকে 50,000 টাকা দান করলে, সেই বুড়িটা ছিলাম আমি। আমি আসলে এই প্রকৃতির পরী। আর আমি বুড়ি সেজে তোমাকে পরীক্ষা করেছিলাম। সত্যি, তোমার এই মহৎ গুণ দেখে আমি মুগ্ধ। তুমি তোমার ছেলেকে না বাঁচিয়ে অন্যকে বাঁচানোর কথা ভেবেছো। নিজেদের কথা না ভেবে অন্যদের উপকারের কথা ভেবেছো। আর এই কাজটা করে তুমি তোমার মহত্বের পরিচয় দিয়েছো টুনি। আমি মহৎ কোনো কাজ করেছি কিনা জানি না, তবে আমাদের সবাইকে আগে অন্যের কথা ভাবা উচিত। সবাই সবার বিপদে পাশে থাকা উচিত। আর নিজের জীবনের বিনিময়ে হলেও অন্যের বিপদে আমাদের এগিয়ে যাওয়া উচিত। তবেই সমাজে বসবাস করা সুন্দর হয়ে উঠবে। সবাই পরস্পরের বন্ধু প্রতিবেশী হয়ে সুন্দরভাবে বাঁচতে পারবে। আচ্ছা টনি, তুমি তো তোমার ছেলেকে বাঁচানো টাকাটা আমাকে দিয়েছিলে, তাহলে তোমার ছেলেকে কিভাবে বাঁচাবে শুনি? আমি আমার রক্ত বিক্রি করে দিয়ে হলেও আমার সন্তানকে বাঁচিয়ে তুলতাম। আর এখন আমার নিজের সন্তানকে বাঁচাতে হলে আমার শরীরের রক্ত বিক্রি করে দিতে হবে। ইস টুনি, তোমার কথা শুনে খুব ভালো লাগলো। তোমার মতো মা আর সুন্দর মনের পাখি যদি সবাই হতো, তাহলে সত্যি পৃথিবীটা অনেক সুন্দর হতো। তোমাকে রক্ত বিক্রি করতে হবে না টুনি। এই নাও 50,000 টাকা। আর এই নাও একটা ভ্যানিটি ব্যাগের গাছ। এই ভ্যানিটি ব্যাগ বিক্রি করে তুমি তোমার সংসার চালাতে পারবে। পরে পরে তুমি আমাদেরকে এত কিছু দিলে, তবে আমার একটা ইচ্ছে পূরণ করে দাও না। জানো, আমার অনেক দিনের ইচ্ছে আমাদের এমন একটা বাড়ি থাকবে যে বাড়িতে আগে কেউ কখনো দেখেনি। তুমি আমাদের এরকম একটা বাড়ি বানিয়ে দাও না পরি। টুকির এমন কথা শুনে পরি সেখানে একটা ভ্যানিটি ব্যাগের বাড়ি বানিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। ওয়া, এটা একটা ভ্যানিটি ব্যাগের বাড়ি। কি সুন্দর দেখতে লাগছে আমাদের বাড়িটা। মা, মা এসো, আমরা টাকা নিয়ে হাসপাতালে যাই আর দাদাকে সুস্থ করে বাড়িতে নিয়ে আসি। এরপর টুনি ও টুকি মিলে টাকা নিয়ে হাসপাতালে যায়। মা, মা তুমি এটা কার বাড়িতে নিয়ে এলে বলো তো? এই
আমাদের বাইরে দাদা, আমাদের ভেনিতে প্যাকের বাড়ি। কিন্তু এরকম বাড়ি এর আগে আমি কখনো দেখিনি। এই বাড়ি কিভাবে বানালি বলতো টুকি? এরপর টুনি রকিকে সব কথা খুলে বলে আর তারা সবাই মিলে ভ্যানিটি ব্যাগের বাড়িতে থাকতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। টুনি, তুমি খেয়েছো তো নাকি সব খাবার আমাদেরকেই খেতে দিয়েছো? না না টোনা, আমি খেয়েছি। খুব ক্ষুধা লেগেছিল তো, তাই তুমি আসার আগেই খেয়েছি। বাবা বাবা, মা মিথ্যে বলছে, আমি জানি। খাবার খাইনি মা, আমাদের খাবার কম হবে তো, তাই তো মা নিজে না খেয়ে আমাদের খেতে দিয়েছে। এ কি টুনি, তুমি মিথ্যে বলছো? না মানে টোনা। কি ভেবেছো তুমি? হ্যাঁ, না খেয়ে আমাদের খেতে দিবে তাই আমরা খেয়ে নিব? আমাদের কম হয় হবে। নাও তো, তুমিও খাও। এইটুকু খাবার সবাই ভাগ করে খেয়ে নেই। আজ বনে কাঠ কেটে বাজারে বিক্রি করে খাবার নিয়ে আসবো, তখন আমরা সবাই পেট ভরে খাবার খাবো গো। টোনার কথায় টুনিও তাদের সাথে খাবার ভাগ করে খেয়ে নেয়। টুনি, আমি তবে বনে কাঠ কাটতে গেলাম গো। ঠিক আছে টোনা, সাবধানে কাট কেটো। এরপর টোনা বনে কাঠ কাটতে চলে যায় আর সারাদিনে কিছু কাঠ পায়। যাক, আজ তবে কিছু কাঠ পেলাম, এ দিয়ে আজ খাবার নিয়ে যাব আর শান্তি করে সবাই খাবার খাবো। যাই, কাঠগুলো বাজারে নিয়ে যাই। টামি টামি, আমাকে খাবার খেতে দাও না, আমি যে আকুতে চলে সহ্য করতে পারছি না। টামি টামি, আমাকে খাবার খেতে দাও না। বুড়িমা, তোমার নাতনি ওভাবে কাঁদছো কেন গো? আর তুমি কিছু না বলে চুপ করে আছো যে? বাবা, কি আর বলবো, আমার বলার যে কোনো ভাষা নেই। আজ দুদিন থেকে না খেয়ে আছি আমরা। আমি তবু ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি। ও বাচ্চা পাখি, ও কি করে সহ্য করবে বলো? তাই তো ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে কেঁদেই যাচ্ছে। ও আচ্ছা, তাই নাকি? তা বুড়িমা, আমার কাছে কিছু চাল ডাল আছে, এই নাও, তোমরা খেয়ে ক্ষুধা মিটিও। বাবা, তোমার চাল ডাল আমাকে দিলে তাহলে তুমি কি খাবে গো? তোমার বাড়িতে তো বউ বাচ্চা আছে বুঝি, তারা কি খেয়ে থাকবে বাবা? বুড়িমা, আমরা তো আজকে খেয়েছি, আর তোমরা তো দুদিন থেকে খাও না। আমরা তবু থাকতে পারবো, আজকাল খাবারের ব্যবস্থা হয়ে যাবে গো। কিন্তু তোমরা না খেতে পেলে মরেই যাবে। বাবা, তোমার মঙ্গল হোক। কেউ এমন নিজের চিন্তা না করে অন্যের চিন্তা করে। আমি তোমায় না দেখলে বুঝতাম না। তোমার মতো এমন ভালো পাখি আমি আজ প্রথম দেখলাম বাবা। কি গো, তুমি খালি হাতে বাড়ি ফিরলে যে? চাল ডাল কই এনেছো? আজ কাঠ পাওনি বুঝি? কাঠ পেয়েছিলাম টুনি, আর চাল ডালও কিনেছিলাম, কিন্তু পথে এক বুড়িমা তার নাতনি দুদিন না খেয়েছিল, তাই চাল ডাল বুড়িমাকে দিয়েছি গো। আমরা তাও আজ খেয়েছি, কিন্তু বুড়িমা তার নাতনিকে নিয়ে দুদিন খায়নি। ভালো করেছো টোনা, আমরা তবু ক্ষুধার জ্বালা সহ্য করতে পারবো, কিন্তু বুড়িমা তো তার নাতনিকে নিয়ে পারবে না। ভালোই করেছো তুমি। এভাবে টোনা টুনি না খেয়ে সেই দিনটা কেটে যায়। পরের দিন টোনা আবার জঙ্গলে কাঠ কাটতে যায়। কালু, তুমি কি অলস হয়ে সারাদিন শুয়ে থাকবে নাকি? কাজ না করলে যে না খেয়ে মরতে হবে বুঝেছো? যাও তো, এক্ষুনি বনে কাজ খুঁজতে যাও, না হলে কিন্তু আমি আমার বাপের বাড়ি চলে যাব, এই বললাম। না না কাকুলি, যেও না, আমি এক্ষুনি কাজে যাচ্ছি। এখানে তো কোনো কাজ দেখছি না কাটার মতো, আমি বরং আর কিছু দূর গিয়ে দেখি কোনো কাজ আছে কিনা। কুড়াল আর বয়ে নিতে পারছি না, ক্ষুধার জ্বালায় শরীর ক্লান্ত লাগছে। কুড়ালটা এখানেই রেখে যাই, গাছ পেলে আবার নিয়ে যাব।
এই তো সুযোগ পেয়েছি। এই সুযোগে টোনার কুড়ালটা চুরি করে আমি কাঠ কেটে নিয়ে যাই, তাহলে আর কষ্ট করে কাজ খুঁজতে হবে না। যেই বলা সেই কাজ, কালু টোনার কুড়ালটি চুরি করে নিয়ে যায়। আর এদিকে টোনা কাটার জন্য গাছ পেয়ে যায়। এই তো একটা গাছ পেয়েছি, গাছটা শুকনো আছে, কাটতে সুবিধা হবে। যাই কুড়ালটা নিয়ে আসি। এ কি, আমার কুড়াল কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম, কে নিয়ে গেল আমার কুড়ালটা? হায় কপাল, হায় কপাল আমার! অবশেষে গাছ খুঁজে পেলাম, কিন্তু কুড়ালটাই হারালাম। এবার আমাদের কি হবে? আমরা কি খেয়ে থাকবো তবে? এরপর টোনা মন খারাপ করে বাড়ি চলে আসে। আর অন্যদিকে কালু টোনার কুড়াল চুরি করে কাঠ কাটতে থাকে, আর কাঠগুলো বাজারে বিক্রি করে চাল ডাল নিয়ে বাড়ি আসে। বাহ কালু, তুমি আজ কাজ পেয়েছিলে, চাল ডাল এনেছো। তা তোমার হাতে কুড়াল কোথায় পেলে? তখন কালু কাকুলিকে সব কথা খুলে বলে। তোমার মাথায় তো ভালোই বুদ্ধি হয়েছে, ভালো করেছো কালু। এভাবেই কাজ করো, বুঝেছো? টুনি, আমি আজও যে খাবার আনতে পারলাম না, আজ কুড়ালটাই যে হারিয়ে ফেলেছি গো। এখন তার উপায়ও দেখছি না কাজ করার। জানি না সৃষ্টিকর্তা আমাকে কেন এত গরিব বানিয়েছে। তোমাদের ঠিক মতো খাবার খাওয়াতে পারি না, কাল থেকে না খেয়ে আছো। এভাবে না খেয়ে থাকলে তো আমাদের মরতে হবে গো। টোনা, কি সব বলছো? দু একদিন না খেয়ে বুঝি কেউ মারা যায়? তুমি সৎ আর একজন পরিশ্রমী, তাই আমাদের দিকে সৃষ্টিকর্তা ঠিক একদিন মুখ তুলে তাকাবেন গো। দেখো তুমি। টোনা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি নদীতে একটা জাল পেয়েছিলাম, ভেবেছিলাম যদি কেউ জালটা খোঁজ করে তবে তাকে দিয়ে দিব। কিন্তু অনেকদিন তো হয়ে গেল, কেউ তো আর খোঁজ করতে এলো না। তুমি বরং জালটা নিয়ে নদীতে যাও আর দেখো কোনো মাছ পাও কিনা। যদি মাছ পাও তাহলে ভালোই হবে গো। আচ্ছা টুনি, তবে তাই দাও, দেখি ভাগ্যে কি আছে। গরিবের ভাগ্যে কি আর থাকবে। কখন থেকে তো জালটা ফেলেই যাচ্ছি, কিন্তু একটা মাছও তো উঠছে না জালে। দেখি আরো আরো জাল ফেলতে থাকি, যদি মাছ পাই। এই তো জালে মাছ পড়েছে, যদিও ছোট, তবুও আর কিছু মাছ পেলে চাল আর ডাল কেনা যাবে। এভাবে টোনা জাল ফেলতে থাকে আর ছোট ছোট মাছ পড়তে থাকে। তখনই নদীর পাশ দিয়ে কাকুলি কাক উড়ে যাচ্ছিল, টোনাকে মাছ মারতে দেখে থেমে যায়। টোনা কুড়াল হারিয়ে এই নদীতে মাছ ধরছে। যাই, আমি বরং কালুকে পাঠিয়ে দেই, যাতে টোনার মাছ চুরি করে নিয়ে যায়। টোনা তো মাছ ধরার নেশায় থাকবে, এদিকে চুরি করলে বুঝতেই পারবে না। ঠিক আছে কাকলি, আমি এক্ষুনি যাচ্ছি। যা মাছ পেয়েছি তা বিক্রি করে আজকের বাজারটা হয়ে যাবে। যাই, এখন মাছগুলো নিয়ে বাজারে যাই। এই কথা বলে টোনা যেই না মাছের পাত্র নিয়ে নদী থেকে আসতে ধরে, তখনই সেখানে এক ডাইনি পাখি চলে আসে। এই টোনা, এই মাছগুলো আমাকে দে, দে না রে, আমার যে ভীষণ পছন্দ ছোট মাছ। ডাইনি দিদি, নাও নাও, মাছগুলো খেয়ে নাও তুমি, তবু আমাকে মেরো না। আমার বউ সন্তান যে বাড়িতে না খেয়ে আছে, আমি আবার নদীতে জাল ফেলে মাছ ধরবো, আর সেগুলো বাজারে বিক্রি করে বউ সন্তানের জন্য খাবার নিয়ে যাব। তবুও আমাকে মেরো না। আমি যে বাড়ির একমাত্র উপার্জনক্ষম পাখি, তাই আমাকে মারলে আমার বউ বাচ্চা না খেয়ে থাকবে। তুমি বরং আমার মাছগুলোই নিয়ে নাও গো, তুমি খাও। না রে, তোর মতো ভালো পাখিকে আমি মারবো কেন? তোর বউ সন্তান না খেয়ে আছে, তবুও তুই আমাকে মাছ দিচ্ছিস। তুই সত্যি অনেক ভালো রে। ইস, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। আগে মাছগুলো খেয়ে পেটটা শান্তি করি, তারপর তোর সাথে কথা বলছি। আহ, কতদিন পর ছোট মাছ খেলাম। তোকে অনেক ধন্যবাদ রে। যাই তবে আমি। ডাইনি মাছ খেয়ে চলে যায়। টোনা নিরুপায় হয়ে আবারও মাছ ধরতে নদীতে জাল ফেলে, আর এই সব কিছু কালু কাক দেখে। এই রে, চুরি করতে আসলাম আমি টোনার মাছগুলো, আর এসে দেখি কিনা ডাইনি খেয়ে নিল। এবার তবে কি হবে?
টোনা তুই মাছ ধর, তাড়াতাড়ি ধর, পরের মাছগুলো আমি চুরি করব। এদিকে টোনা নদীতে জাল ফেলতেই বড় একটা মাছ টোনার জালে ধরা পড়ে। এত বড় মাছ আমার জালে ধরা পড়লো। সৃষ্টিকর্তা হয়তো এবার আমার দিকে মুখ তুলে তাকিয়েছেন। আজ তবে আর মাছ মারবো না। এই বড় মাছ বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে। জালটা বরং নদীর পানিতে ধুয়ে নেই। এই বলে টোনা তার জাল নিয়ে নদীর জলে ধোয়ার জন্য নেমে পড়ে। তখনই কালু কাক টোনার মাছটা নিয়ে পালাতে থাকে। আর টোনা পেছন ফিরে কালুকে তার মাছ নিয়ে পালাতে দেখে নেয়। আর টোনাও পেছন পেছন উঠতে থাকে। চোর চোর, কালো চোর আমার মাছ চুরি করে নিয়ে যাচ্ছে। কেউ কালো চোরকে ধরো ধরো। টোনার এমন চিৎকার ডাইনি শুনতে পায় আর কালুকে ধরে ফেলে। ডাইনি কালুকে ধরে অনেক মারতে থাকে। মারতে মারতে হাত পা ভেঙে দেয়। আহারে, আমার হাত পা যে একেবারে শেষ হয়ে গেল। ডাইনি, তুমি আমাকে এভাবে কেন মারলে? আমি কি তোমার মাছ চুরি করেছি? আমার মাছ চুরি করিসনি বলে কি তোকে আমি ছেড়ে দিব? হ্যাঁ, তুই তো বনের অন্য পাখিদের মাছ চুরি করেছিস, তাই তোকে আমি শাস্তি দিয়েছি। তুই অন্য পাখিদের মাছ চুরি করবি আর আমি তোকে শাস্তি দিব না, এটা কি করে হয় বল? আমি ভালো পাখিকে সাহায্য করি, কিন্তু তোর মতো খারাপ পাখিদের শাস্তি দেই। তুই একটা অলস চোর। তুই নিজে পরিশ্রম না করে অন্যের পরিশ্রমের ফল ভোগ করবি। এটা তো আমি কোনোদিন হতে দিতে পারি না। তাই তোকে শাস্তি স্বরূপ হাত পা ভেঙে দিয়েছি, যেন কোনোদিন এমন অন্যায় আর না করতে পারিস। আমার শিক্ষা হয়ে গেছে ডাইনি, আমি আর চুরি করব না। এবার তো আমাকে আমার হাত পা ভালো করে দাও। না, তোর হাত পা কোনোদিন ভালো হবে না। তুই এভাবেই পঙ্গু হয়ে থাকবি। অন্যায়কারীদের এভাবেই শাস্তি পেতে হয়। টোনা, এই নাও তোমার মাছ। যাও, তাড়াতাড়ি বাড়ি যাও। তোমার বউ বাচ্চা যে তোমার জন্য অপেক্ষা করে আছে। হ্যাঁ হ্যাঁ ডাইনি, হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ গো। তুমি না থাকলে যে আমি আজকে এই মাছটাও হারাতাম গো। টোনা, এত বড় মাছ পেয়েছো? ভালোই হয়েছে গো। বিক্রি করে বেশ কিছু টাকা পাওয়া যাবে। টুনি, বলি কি, আমরা তো কোনোদিন এত বড় মাছ খাইনি। তাই তুমি অর্ধেক মাছটা খাওয়ার জন্য রাখো, আর বাকি অর্ধেকটা আমি বাজারে বিক্রি করতে পারবো গো। বাজারে বিক্রি করলে টাকা পাওয়া যাবে, আর আমাদের মাছ খাওয়ার চাহিদাও মিটে যাবে গো। হ্যাঁ মা, কাটো না মাছটা। আমিও কোনোদিন এত বড় মাছ খাইনি। ঠিক আছে, তোমরা যখন বলছো কাটছি তবে। এরপর টুনি যেই না মাছটা কাটে, মাছের পেট থেকে একটা হীরের আংটি পায় সে। এ কি, মাছের পেটে হীরের আংটি? টোনা, আমাদের ভাগ্য তো খুলে গেছে গো। আমরা এখন এই হীরের আংটি বিক্রি করে ভালোই দিন কাটাতে পারবো, আর না খেয়ে থাকতে হবে না আমাদের। হ্যাঁ টুনি, ভালোই হলো। এত পরিশ্রমের পর তার ফল আজ পেলাম গো। আকাশ ঘন কালো মেঘে ছেয়ে আছে। মাঝে মাঝে এক ঝটকা করে বৃষ্টিও হচ্ছে, তার সাথে বজ্রপাতও। এমন দুর্যোগের মধ্যে কালু কাক দানাদার খাবার নিয়ে উড়ে উড়ে তার বাড়ি ফিরে আসে। উফস, বাবারে বাবা, আজ আমি মনে হয় নিজের প্রাণ হাতে নিয়ে খাবার সংগ্রহ করে নিয়ে এলাম। জানো তো, আর একটু হলেই আমার উপর বাজ পড়ে যেত। হয়েছে, তুমি তো আর মরনি, বেঁচেই তো আছো। কি করতে? তাহলে না হয় সেটা পরে দেখা যেত। নাও, এবার কিছু দানাদার খাবার খেয়ে নাও তো। আমি তো খাবই বউ, তুমিও খেয়ে নাও। এরপর দুজনে মিলে তারা তার খাবার খেয়ে নেয়, আর তারপর তারা ঘুমিয়ে পড়ে। এদিকে বেঁচে যাওয়া দানাদার খাবারগুলো তারা নিজেদের ঘরে এক কোণে রেখে দেয়। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে। দুজনে ঘুম থেকে জেগে ওঠে। এ কি কাকলি, এখানে যে রাতে কতগুলো খাবার রেখে দিলাম, সেগুলো কোথায় গেল গো? আমি তো জানি না গো, মনে হয় পাশের ওই শেওড়া গাছের পেটে এসে সব খাবারগুলো খেয়ে নিয়ে গিয়েছে। মনে হয় আমাদের ঘাড় মটকাতেও এসেছিল গো। না পেয়ে মনে হয় খাবারগুলো খেয়ে গিয়েছে। ওরে বাবা রে, কি 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 বলো গো তুমি এসব? খাবার খেয়েছি, অনেক ভালোই হয়েছে।
আমি এখন থেকে রোজ বেশি করে খাবার রেখে দিব, তাহলে পেতনি এসে আমাদের আর কোনো কিছু না করে খাবার খেয়ে চলে যাবে। তুমি একদম ঠিক কথা বলেছো গো। যাও এবার গিয়ে তাড়াতাড়ি করে খাবার জোগাড় করে নিয়ে এসিও। বেশিক্ষণ ক্ষুধা নিয়ে থাকলে আমার আবার মাথা ঘোরায়। তুমি কোনো চিন্তা করো না সোনা বউ, আমি যাব আর আসবো। এই বলে কালু খাবার খোঁজার জন্য বেরিয়ে পড়ে আর পথেই টুনির সাথে দেখা হয়ে যায়। কালু দাদা, কি হয়েছে গো? এত সকাল সকাল এমন তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছো? আর বলিস না রে টুনি, কাল রাতে ঝড়ের মধ্যে কতগুলো কষ্ট করে খাবার জোগাড় করে নিয়ে এলাম, আর রাতে কিনা শেওড়া গাছের পেতনি এসে খাবারগুলো সব খেয়ে নিয়ে গিয়েছে। শেওড়া গাছের পেতনিও আবার জীবিত পাখিদের মতো খাবার খায়? হ্যাঁ রে, খায়। এর জন্যই তো আমার আনা খাবারগুলো খেয়েছে। তবে খাবার খেয়ে অনেক ভালো কাজ করেছে, আমাদের তো আর ঘাড়টা মটকায়নি। কালু দাদা, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। তুমি ভালো করে খোঁজ নিয়ে দেখো, তোমার খাবারগুলো হয়তো কোনো পাখিতে এসে খেয়ে গেছে। না রে না, আমি যা বলেছি তাই সত্যি। শোন, আমার বউটা না খেয়ে আছে, আমি তাড়াতাড়ি আগে খাবার নিয়ে আসি। এই বলে কালু তাড়াতাড়ি করে খাবারের খুঁজে যায়। এদিকে টুনি পেতনির কথা ভাবতে ভাবতে নিজের বাড়ি ফিরে যায়। এদিকে দেখতে দেখতে দিন পেরিয়ে রাত হয়ে আসে। আর কালু কাকু বাড়ি ফিরে আসে। বরাবরের মতো খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে মাঝরাত হয়ে আসে। দূর ছাই, রান্নাঘরে আর কোনো খাবারই নেই। এখন আমি রাতটা কি করে পার করব? উফ, আমার আর ভালোই লাগছে না। কাকলি রাগে কটকট করতেই তার হাত লেগে কড়াই মাটিতে পড়ে যায় আর ঠাস করে আওয়াজ হয়। আওয়াজ শুনে কালু ঘুম থেকে উঠে রান্নাঘরে আসে। কি গো, তুমি রান্নাঘরে কি করছো বলো তো? পেতনি কি আজও এসেছে নাকি? না মানে না মানে ইয়ে না করে বলো তো কি হয়েছে? আসলে পেতনি বলতে কোনো কিছুই নেই। এতদিন থেকে যে খাবারগুলো হারিয়েছে ওগুলো আসলে আমি খেয়েছি। আসলে বিয়ের সময় তোমাকে তো একটা কথা বলা হয়নি। আমি অনেক পেটুক, সারা দিন রাত শুধু আমার ক্ষুধা লাগে। আরে পাগলি, ক্ষুধা লাগাটা কোনো অন্যায়ের কিছু না। তোমার যখনই ক্ষুধা লাগবে তুমি তখনই খাবার খাবে আর আমাকে বলবে, বুঝেছো? তাহলে এখন আমাকে খাবার এনে দাও। এখন তো কোথাও দানাদার খাবার নেই। এখন হয়তো বা বান্টি দাদার হোটেল খোলা আছে। তুমি থাকো, আমি এক্ষুনি তোমার জন্য হোটেল থেকে খাবার নিয়ে আসি। এরপর কালু বান্টির হোটেলে উড়ে যায়। আজকাল বান্টির হোটেলটার বেশ নামডাক আছে, যার কারণে গভীর রাতেও তার দোকানে কাস্টমার দেখা যায়। আরে কালু দাদা যে, এত রাতে তুমি আমার হোটেলে এসেছো যে? তোমার বাড়িতে সবকিছু ঠিক আছে তো? আরে বান্টি দাদা, তোমাকে এত অস্থির হতে হবে না। আমার বাড়িতে সবকিছু ঠিক আছে। আসলে মাঝরাতে উঠে আমার ভীষণ খিদে পেয়েছে, তাই তো খাবার নেয়ার জন্য তোমার এখানে এসেছি গো। ও তাই বলো, কিন্তু তুমি তো এখানেই খেয়ে যেতে পারো। কষ্ট করে বাড়িতে নিয়ে যাওয়ার কি আছে বলো? আসলে বাড়িতে আমার বউ আমার জন্য অপেক্ষা করছে। এখানে বসে আমি একা একা খেলে একদম তৃপ্তি পাবো না। বুঝতে পেরেছি, বউকে খুব বেশি ভালোবাসো তাই না? আচ্ছা ঠিক আছে, এবার বলো তো কি কি পার্সেল করে দিব? 6 প্লেট কাচ্চি বিরিয়ানি আর 4 বাটি চিলি চিকেন আর 6টা রোস্ট দিয়ে দাও। কি গো কালু দাদা, দুজন মিলে তোমরা এতগুলো খাবার কি করে খাবে? আহা বান্টি দাদা, অত প্রশ্ন করো না তো, তাড়াতাড়ি খাবারগুলো দাও। এদিকে যে রাত পেরিয়ে ভোর হতে চললো। এরপর বান্টি আর কথা না বাড়িয়ে সবগুলো খাবার পার্সেল করে দেয় আর কালু টাকা দিয়ে খাবারগুলো নিয়ে বাড়ি ফিরে আসে। কাকলি, আমি তোমার জন্য অনেকগুলো খাবার নিয়ে এসেছি। এখন তোমার যত খুশি ততগুলো খাবার খেয়ে নাও তো। চোখের সামনে এত লোভনীয় খাবারগুলো দেখে তো আমার আর একদম তরস হয়েছে না গো। এই বলে কাকলি খাবারগুলো খেতে শুরু করে আর মুহূর্তের মধ্যেই সবগুলো খাবার একাই খেয়ে নেয়। নিজের বউকে এতগুলো খাবার খেতে দেখে কালু তো পুরো অবাক হয়ে যায়। আসলে আমার না পেটে খুব ক্ষুধা লেগেছিল গো, তাই আর কি আমি তোমাকে কিছু না বলেই সব খেয়ে ফেলেছি। তুমি কি কিছু মনে করেছো? আরে না না, আচ্ছা ঠিক আছে, আমি কিচ্ছু মনে করিনি।
যাও এবার ঘুমিয়ে পড়ো তো। কাকুলি আর কোনো কথা না বলে সোজা গিয়ে ঘুমিয়ে পড়ে। আর কালু অবাক হয়ে নির্ঘুমে সারা রাত কাটিয়ে দেয়। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। এদিকে মিনু মাসি, তুমি তো তোমার নতুন মিষ্টির দোকান উদ্বোধন করবে, তার জন্য জঙ্গলের সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াবে না? আমিও সেটাই ভাবছি, সবাইকে যদি না খাওয়াই তাহলে কিভাবে হবে বল। শোন, তুই আজকে সবাইকে গিয়ে নিমন্ত্রণ করে আয়, ততক্ষণে আমি গরম গরম লুচি আর গুড়ের রসগোল্লা বানাচ্ছি। আচ্ছা ঠিক আছে মাসি, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর মুন্নি জঙ্গলে গিয়ে ঘোষণা করতে থাকে। তোমরা সবাই শোনো, আজ সন্ধ্যায় মিনু মাসি তার বিখ্যাত মিষ্টির দোকানের উদ্বোধন করবেন, তার জন্য জঙ্গলের সবাইকে নিমন্ত্রণ করেছেন। তোমরা সবাই আজ সন্ধ্যায় মিনু মাসির দোকানের সামনে এসে হাজির হবে। আরে বাহ, মিনু মাসি তো অনেক ভালো উদ্যোগ নিয়েছে। তবে তুমি কোনো চিন্তা করো না, আমরা সবাই মিলে যথাসময়ে গিয়ে উপস্থিত হব। টুনির কথা শুনে মুন্নি স্বস্তি পায় আর সেখান থেকে চলে যায়। এদিকে কাকলি কালুকে বলতে থাকে, কালু চলো না গো, আমরা এক্ষুনি মিনু মাসির দোকানে যাই। দাঁড়াও, আমার আরেকটু কাজ আছে, আমি কাজ শেষ করে তারপর না হয় তোমাকে নিয়ে যাব। আমার যে আর এক মুহূর্ত সহ্য হচ্ছে না গো। আচ্ছা ঠিক আছে, চলো তবে। সবাই যাওয়ার আগে কালু আর কাকুলি মিনুর দোকানের সামনে গিয়ে হাজির হয়। কি গো মিনু মাসি, তোমার এখনো রান্না হয়নি? আমাদের আরো কখন খেতে দিবে বলো তো? এই তো আর একটু রে, লুচিগুলো ভাজা শেষ হলে আমি তোদের খেতে দিয়ে দিব। আমি একটু চেখে দেখি না নুন হয়েছে কিনা, আর রসগোল্লাগুলোতে মিষ্টি হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে, তুই যখন চেখে দেখতে চাইছিস তখন খেয়ে দেখ একটা করে। মিনুর অনুমতি পেয়ে কাকুলি চোখ বন্ধ করে লুচি খাওয়া শুরু করে দেয়। আর নিমিষের মধ্যেই লুচিগুলো খেয়ে অর্ধেক করে ফেলে, তার পাশাপাশি রসগোল্লাও। এসব কিছু দেখে মিনু রাগে গজগজ করতে থাকে। এ তুই কি করলি কাকুলি? 10 জনের খাবার তো তুই একাই খেয়ে নিলি, এবার আমি সবাইকে কি খেতে দিব? হ্যাঁ, এদিকে তো একে একে সবাই নিমন্ত্রণ খেতে চলে এসেছে। না মানে আসলে খাবারগুলো না অনেক সুস্বাদু হয়েছে, তাই আর কি খেতে খেতে ভুলে গিয়েছিলাম গো। কালু, এক্ষুনি তোর বউকে নিয়ে আমার চোখের সামনে থেকে চলে যা বলছি। এটা তো বউ নয়, যেন কোনো গোডাউন। ওভাবে বলো না মিনু মাসি, আমি এক্ষুনি আমার বউকে নিয়ে চলে যাচ্ছি। কালু অভিমান করে তার বউকে নিয়ে বাড়ি ফিরে যায় আর কাকুলির সাথে কোনো কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে যেতে ধরে। আর মিনু দেখে বলে, শোন, তোর বউ অনেক খাদক, তুই ওকে নিয়ে সংসার করতে পারবি না। তাই বলি কি, মুন্নিকে বিয়ে করে নিয়ে তুই বাড়ি ফিরে যা, আর ওই বউকে বাড়ি থেকে বের করে দে। না না, আমি আমার বউয়ের সাথে এমনটা মোটেও করতে পারবো না। তোকে করতেই হবে। মিনু আর কালুকে কোনো কথা বলতে দেয় না। কালু আর মুন্নিকে নিয়ে মিনু সোজা কাকুলির কাছে যায়। কাকুলি, তুই কালুর বাড়ি থেকে বের হ। আমি আমার স্বামীর বাড়ি থেকে বের হব মানে? কোথায় যাব আমি? এটা আর তোর বাড়ি নেই, এটা এখন থেকে মুন্নি আর কালুর বাড়ি। তাই কোনো কথা না বলে সোজা বাড়ি থেকে বের হয়ে যা। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। তুমি তোমার বোনের মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাও বলছি। কালু, তুমি এদের বের করে দাও বলছি, নয়তো। এই বলে কাকুলি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আর কালু ভয় পেয়ে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে যায়। আর ডাক্তার পরীক্ষা করে ঔষধ দিয়ে জ্ঞান ফিরিয়ে আনে। ডাক্তার বাবু, আমার বউয়ের কি হয়েছিল? আপনার স্ত্রী মিনি হার্ট অ্যাটাক করেছিল। মনে হয় আপনার স্ত্রী অনেক বেশি খাবার খায়, যার কারণে তার হার্টে চর্বি জমে গেছে। এখন থেকে যদি খাবার নিয়ন্ত্রণ না করা হয় তাহলে আপনার স্ত্রী অকালেই মৃত্যুবরণ করবে। না না, আমি মরবো না। আমি যদি মারা যাই তাহলে আমার স্বামীর সাথে ওই মুন্নির সংসার করবে। আমি তো কিছুতেই মেনে নিতে পারবো না। তোকে আর মেনে নিতে হবেও না রে পাগলি। আমি সত্যি সত্যি এদের বিয়ে দেইনি। আমি আসলে তোকে ঠিক ভুল বোঝানোর জন্যই
বিয়ের মিথ্যে কথা বলেছিলাম, কিন্তু তার আগেই তুই সব বুঝে ফেলেছিস। এবার তোরা দুজনে সুখে সংসার কর। এরপর মিনু আর মুন্নি সেখান থেকে চলে যায় আর কালু ও কাকুলিকে নিয়ে বাড়ি ফিরে আসে। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, হোক তা খাবার বা অন্য কোনো কিছু। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।